আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী জিনিয়া কবির সূচনা যুক্ত আছেন আমাদের সাথে। সূচনা, আপনি এখন ঠিক কোথায় রয়েছেন, কি আপডেট নিয়ে আপনি রয়েছেন, আমাদের জানাবেন সবশেষ খবর। আমার সাথে আছেন ঢাকা ৯ আসনে যিনি আলোচিত স্বতন্ত্র প্রার্থী ছিলেন ডাক্তার তাসনিম জারা। আমি তার সাথে কথা বলার জন্য এখানে বসেছি এবং তিনি কিন্তু নির্বাচনে হয়তো তিনি এবারে বিজয়ী হতে পারেনি, তবে তার নিশ্চয়ই প্রতিক্রিয়া আছে। তার সাথে আমরা নির্বাচনের দিনও সারাদিন ছিলাম। এই যে নির্বাচনের ফলাফল এবং তার পরবর্তী প্রতিক্রিয়া, সেটি জানার জন্যই কিন্তু আমরা আজ এখানে এসেছি। আমরা একটু কথা বলতে চাই তার সাথে সরাসরি। তাসনিম জারা, শুরুতেই তারপরেও শুভকামনা। একটু জানতে চাই যে এই যে ফলাফলটা ঠিক নিজের দিকে গেল না, তারপরেও এটাকে কিভাবে দেখছেন? আমি ইতিবাচকভাবেই দেখি, কারণ আমরা স্বচ্ছ রাজনীতির যে ক্যাম্পেইন করেছি সেটা মানুষের কাছে গেছে। প্রায় ৪৫,০০০ মানুষ এটার পক্ষে ভোট দিয়েছেন। তো আমরা জানি যে নতুন ধারার রাজনীতি, স্বচ্ছ রাজনীতিটা একদিনের না, এই সংগ্রামটা অনেক দিনের, এবং সেটা আমরা করে যাব। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি মানুষ আপনাকে অনেক সাড়া দিয়েছে এবং অনেক, বিশেষ করে নারীদেরকে আমি দেখছি। এবং আমি যখন প্রচারণায় আপনার সাথে ছিলাম, আমি দেখছি উপর থেকে শিশুরা আপনাকে ফুল দিচ্ছে এবং সেই জায়গা থেকে ফলাফলটা এমনও হলো। এরকম কি কোনো প্রত্যাশা ছিল বা মনে হয়েছে যে না এখানে কোথাও, মানে আপনি আসলে কিভাবে নিচ্ছেন? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। অনেকগুলো অসঙ্গতি তো ছিল, যেটা আমি কালকেও আপনাদেরকে জানিয়েছি, যে বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। আমাদের বিশেষ করে নারী যারা পোলিং এজেন্ট ছিল, অনেক হয়রানি, অনেক হেনস্থার শিকার হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অজুহাতে। ফোন নিয়ে যাওয়া যাবে না, বাইরে রেখে আসতে হবে, এলাকার ভোটার না, তাই বের করে দেওয়া হচ্ছে, ঢুকতে দেওয়া হবে না। তারপর কিছু কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টকে হুমকি দেওয়া হয়েছে। একটা কেন্দ্রে ধানের শীষ এবং উদীয়মান সূর্যের যিনি এজেন্ট ছিলেন, আমাদের সরাসরি আমাদের এজেন্টকে হুমকি দিয়েছে। কয়েকটা কেন্দ্রে আমাদের এজেন্ট বের করে দিয়েছে, গণনার সময় থাকতে পারে নাই, অন্যদেরকে বলেছে যে আমাদের এজেন্ট। তো এগুলো আসলে পুরো নির্বাচন ব্যবস্থা যে আছে সেটার সংস্কারের পার্সপেক্টিভে আমাদের দেখতে হবে। পেশি শক্তির প্রয়োগও ছিল, কিন্তু নতুন রাজনীতির পক্ষে এরপরেও যে মানুষ ছিল, এসেছেন, তাদের সমর্থন জানিয়েছেন, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। এত এতখানি সাড়া পাওয়া, এবং এই পথে মানুষ থাকবেন, এবং এখান থেকে বোঝা যায় যে মানুষের একটা হাঙ্গার আছে নতুন রাজনীতির প্রতি, এবং সেটা আমরা চালিয়ে যাব। আচ্ছা, ঢাকা ৯ আসন না প্রচারণা শুরু থেকে একদম সবার কিন্তু প্রশংসায় ভাসছিল যে ঢাকা ৯ আসন মানে একটা অন্যরকম রাজনৈতিক চর্চা চলছিল, কাদা ছোড়াছুড়ি নেই। এবং আমরা নির্বাচনের দিন দেখেছি হাবিবুর রশিদ হাবিব আপনাকে গাড়িতে জিজ্ঞেস করছেন যে আপনি কেমন আছেন। আবার হাবিবুর রশিদ হাবিব আজ আমাদেরকে বলেছেন যে আপনি সবার আগে যখন ভোট, আপনি কেন্দ্রের হিসাবে হয়তো আপনি তাকে ফোন করেছেন, অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি আপনার সাথে দেখা করতে চেয়েছেন। এই যে আমরা একটা ভিন্ন ধর্মী আসন, মানে সেখান থেকে আসলে শুধু এলাকাবাসী না, আপনার এলাকা না, আমি বলবো যে পুরো দেশবাসীর আপনাদের কাছ থেকে প্রত্যাশাটা অনেক বেশি। তো এই যে নির্বাচনের যে ফলাফল হলো, তারপরেও কি এই ধারাটা অব্যাহত থাকবে? আমি তো চাই এই ধারাটা অব্যাহত থাকুক, কারণ মানে হাবিবুর রশিদ হাবিব যিনি জিতেছেন, ওনার জন্য শুভকামনা। আমাদের জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছে, তাদের জন্য শুভকামনা। ঢাকা ৯ এবং বাংলাদেশের স্বার্থেই আমরা চাইবো যে তারা সফল হবেন। নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো যাতে তারা বাস্তবায়ন করতে পারেন, এবং জনকল্যাণে যে কোনো উদ্যোগেই আমাদের সমর্থন থাকবে, কিন্তু জনগণের ক্ষতি হয় বা জনবিরোধী কোনো কাজে, তখন আমরা সোচ্চার থাকবো এবং সেটার বিপক্ষে অবস্থান নেব। আমি একটু আপনার কাছে জানতে চান যে আপনার পরবর্তী পরিকল্পনাটা কি হবে। অর্থাৎ ঠিক আছে, নির্বাচনে হয়তো আপনি সংসদীয় আসনটা পেলেন না, কিন্তু তারপরেও আসলে আপনার এই যে আপনি যে কাজ করতে চেয়েছেন, আপনি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই জায়গা থেকে আপনার পরিকল্পনাটা কি হবে এরপরে? সেই কাজটা চলমান থাকবে। নতুন ধারার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি, এটা শুধুমাত্র আমাদের অল্প সময়ের মধ্যে হবে না, অনেক সময় ধরে আমাদের এটার পেছনে শ্রম দিতে হবে, সময় দিতে হবে, আর দীর্ঘ সংগ্রাম। আমার রাজনীতিতে আসা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না, আমি জানি যে এটা একটা দীর্ঘ সংগ্রামের পথ। সেই পথেই আমি থাকবো, সেই পথে আমার সাথে অনেক মানুষ যুক্ত হয়েছেন, আরও অনেক মানুষ যুক্ত হবেন, এবং নতুন দেশ গড়ার যে স্বপ্ন এবং সংগ্রাম, সেটা আমরা চালিয়ে যাব। যারা এই যে আমরা প্রথমে আপনাকে এনসিপিতে দেখেছি, তারপর আপনি স্বতন্ত্র হয়ে পড়েছেন,
অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবার আপনার পরিকল্পনা আছে, কিংবা আপনি নিজে কোনো একাই কোনো রাজনৈতিক দল ফর্ম করতে চান কিনা, এটা একটু জানতে চাই। আচ্ছা, এর আগে আমার একটু আগে মনে হলো আপনি নারীদের কথা যখন বলছিলেন, যেটা বলতে আমি চাই আসলে বিশেষভাবে, আমাদের ক্যাম্পেইনে নারীদের উপস্থিতি এবং অংশগ্রহণ খুবই খুবই একটা ইতিবাচক দিক ছিল। যখন আমরা দেখছি আসলে অভ্যুত্থানের পরে নারীরা হারিয়ে যেতে শুরু করেছেন, এবং যদিও নারীরা অভ্যুত্থানের সময় একেবারে সামনে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, আমরা ধীরে ধীরে দেখেছি যে নারীর জন্য পরিবেশটা অনুকূল করা হয় নাই, অনেক ধরনের বুলিংয়ের শিকার হয়েছেন। তারপরও কিন্তু আমার ক্যাম্পেইনে ওনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র অংশগ্রহণই না, লিড করেছেন। বিভিন্ন ওয়ার্ডে তারা বাসায় বাসায় গিয়েছেন, কাজ করেছেন, কথা বলেছেন ক্যাম্পেইনে, এবং আমার সাথে যে এসে প্রত্যাশার কথা বলা, সমস্যার কথা বলা, সেই জায়গাটা আমার মনে হচ্ছে খুবই ইতিবাচক। এবং আপনার মাধ্যমেও জানাতে চাই যে যেই নারীরা এবং ছোট ছোট মেয়েরা যারা দেখছে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে সামনে এগিয়ে আসার জন্য। আমাদের ক্ষমতায় কেন্দ্রে যাওয়ার অধিকার আমাদেরও আছে, এবং আমাদের সামনে আসতে হবে, কারণ গুণগত পরিবর্তনটা আমাদের ছাড়া হবে না। আচ্ছা, এরপরে হ্যাঁ, প্রশ্নটা আরেকবার বলেন। সরি, নারীদের ওটা আমি একটু না, বেশ ভালো, বেশ না, আমরা লাইভই আছি। বেশ ভালো একটা পরিকল্পনার কথা আমরা শুনলাম, সরাসরি সবাই শুনছে আপনাকে, এই আপনার কাছে আমাদের প্রশ্নটাও বেশি। আচ্ছা, এই যে আমরা এটা শুনলাম, আমি একটু আপনার কাছে যেটা আগের প্রশ্ন ছিল, যে আপনি আসলে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান কিনা, কিংবা নিজেরই কোনো রাজনৈতিক দল ফর্ম করার ইচ্ছে আছে কিনা। আচ্ছা, সাধারণত রাজনৈতিক দলে যুক্ত অনেকেই হন নির্বাচনের আগে। যেহেতু আমি নির্বাচনের আগে স্বতন্ত্র রাজনীতিটা করেছি এবং মানুষ আমাকে সেভাবেই সমর্থন দিয়েছেন, সেভাবেই তারা মানে কি বলবো, এত এত ভালোবাসা দিয়েছেন। সো নির্বাচনের পরে আমরা যে সংগ্রামটার কথা বলছি, যে ধরনের নতুন রাজনীতি দেখতে চাই, সেই পথে আমরা থাকব। সেটার জন্য যদি প্রয়োজন হয় বা ডিমান্ড থাকে, তখন সেটা সামনে দেখা যাবে। বাট সাধারণত যে দলে যুক্ত হওয়া কিন্তু নির্বাচনের আগে হয়। যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে, আমি রাজনীতিতে আসার বড় কারণ হচ্ছে আমাদের যারা এস্টাবলিশড রাজনৈতিক বলয়টা আছে, সেই জায়গায় কিন্তু আমি বা আমার মতো অনেক তরুণ নিজেদেরকে দেখে নাই, সেটা আমাদেরকে আকৃষ্ট করতে পারে নাই। আমি রাজনীতিতে এসেছি, নতুন ধারার রাজনীতিটা করার সুযোগ এসেছে জুলাই অভ্যুত্থানের পরে। আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা এবং অনেক স্যাক্রিফাইসের পরে, মানুষ যান জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামার পরে আমরা এই সুযোগটা পেয়েছি নতুন ধারার একটা রাজনীতি তৈরি করার। তো পুরনো বলয়ে গেলে কিন্তু ওই নতুন ধারার রাজনীতি আর কিভাবে টিকবে সেটা আমার বোধগম্য হয় না। তো আমার মনে হয় নতুন ধারার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এবং সেখানে যেভাবে সম্ভব আমি অবদান রাখতে চাই। আপনাকে তো ইউথদের আইকন, মানে ইউথ আইকন বলা হয় আপনাকে বাংলাদেশের, তরুণদের নিয়ে আপনার ভাবনা। তরুণরা, অনেক সময় আমরা বলি তরুণরা আমাদের ভবিষ্যৎ, কিন্তু তরুণরা আসলে বর্তমান। স্পেশালি বাংলাদেশের যে ডেমোগ্রাফিক কন্ডিশন আছে, এখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে ইউথ আর আ সিগনিফিক্যান্ট পোর্শন। তরুণদেরকেও এই অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমরা রাজনীতির স্পেসে অনেকখানি ইনক্লুড করতে পেরেছি। সেটাও আসলে সময়ের সাথে সাথে জায়গাটা কমে যাচ্ছে, কিন্তু আমার আহ্বান থাকবে তরুণরাও যাতে রাজনীতির এই স্ফিয়ারটাতে যেভাবে অ্যাক্টিভ ছিলেন জুলাইতে, সেরকম করেই অ্যাক্টিভ থাকবেন। স্পেশালি আমাদের তো এখন গড়ার সময়টা দীর্ঘ হয়, এবং অনেক পেশেন্স নিয়ে এই জায়গায় কাজ করতে থাকতে হয়। তো সেখানে আমাদের তরুণদের ভয়েসটা খুব ইম্পর্টেন্ট হবে, এবং তরুণদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট হবে। আমাদের সংগঠিত থাকতে হবে, একত্রিত থাকতে হবে, এবং যেই লক্ষ্যে আমরা যাচ্ছি সেটার পেছনে লেগে থাকতে হবে। তাহলে আমরা পরিবর্তনটা করতে পারবো। আর তরুণদের জন্য স্পেসিফিকলি আমার মনে হয় আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, তারপরে কর্মসংস্থান, এই জায়গাগুলোতে আমরা আমাদের তরুণদের ফেল করছি। আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেখানে তারা ওয়ার্ল্ডের জন্য কম্পিটিটিভ হয়ে তৈরি হচ্ছে না। যে দক্ষতাগুলো থাকার কথা সেগুলো আমরা তৈরি করছি না। তারপরে ওরা নিজে কেউ ইন্টারনেটের মাধ্যমে, কেউ বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজেরা ইকুইপড হচ্ছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত এরকম, যেখানে আমাদের তরুণরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারবে এবং নিজে সেলফ রিলায়েন্ট হয়ে গড়ে উঠতে পারবে, এরকম একটা শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থা গ্র্যাজুয়েট হওয়ার পরে গিয়ে এগেন এমপ্লয়মেন্টে আরেকটা ধোঁকা হয়, কারণ চাকরি পাওয়া যায় না। চাকরি পেতে হলে লবিং লাগে, লিঙ্ক লাগে, বা ঘুষ লাগে। ইভেন সরকারি চাকরি পেতে হলেও বিভিন্ন জায়গায় ঘুষ লাগে। আমাদের যে নিয়োগ পরীক্ষাগুলো আছে সেখানে স্বচ্ছতা নাই, জবাবদিহিতা নাই, অনেক ধরনের অনিয়ম আছে।
তো এই যে একটা গ্রুপাকের মধ্যে আমাদের তরুণরা থাকে, ডিসপাইট হ্যাভিং সো মাচ পোটেনশিয়াল, এত মেধা আছে, তারুণ্য শক্তি আছে, জীবনী শক্তি আছে, সেটা আমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে, নাহলে আমাদের এগিয়ে যাওয়া খুবই খুবই কষ্টকর হবে। যারা, আমার তো ভালো লেগেছে এবং আমি জানি যারা দেখলো তাদেরও নিশ্চয়ই খুবই উৎসাহ পাবে তারা, যে মোটেই নির্বাচনের ফলাফল আপনি হতাশ হননি, বরঞ্চ আপনি আরো কাজ নিয়ে সামনে এগিয়ে যাবেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য শুভকামনা থাকলো। আমরা কথা বলছিলাম তাসনিম জালার সাথে, যিনি হেরে গিয়েও কিন্তু একেবারেই পিছপা হননি, বরঞ্চ তিনি আরো বেশি পুরো উদ্যমে সামনের দিকে এগিয়ে যাবেন। তো এই ছিল নিশি আমার কাছে এখনকার। অনেক ধন্যবাদ সূচনা আপনাকে। দর্শক দেখছিলেন যে ঢাকা ৯ আসনের যে পরাজিত প্রার্থী তাসনিম জারা, তার সাথে কথা বলছিলেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা।